কোনো ক্লু পাওয়া গেল না। আজ সকালে গিয়েছিলাম তদন্ত করার নাম করে। ওর মা সত্যি খুব ভালো মানুষ, ছেলের জন্য চিন্তায় আছেন তা বোঝা গেল, কিন্তু অনেক প্রশ্ন করেও ছেলের মুখ থেকে কোনো কথা বের করতে পারলাম না। মাকে জিজ্ঞেস করলাম বেড়ালটার কথা, তিনি বললেন ওটা ছেলের ঘরেই বন্দি থাকতো। রুই মাছের পেটি রান্না হতো বেড়ালটার জন্যে, ভাবুন। ওর বন্ধুদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ, স্রেফ বলে দিল আমার বেড়াল চুরি গিয়েছে আর তার সঙ্গে আমার বন্ধুদের কোনো সম্পর্ক নেই। আমি কার সঙ্গে মিশছি সেটা আমার নিজস্ব ব্যাপার, বুঝুন। অর্জুন ঘড়ি দেখল, সন্ধে হয়ে আসছে। সে বলল, আপনাকে একটু উঠতে হবে, তবে বেশি দূরে যাব না। আপনি নিশ্চয়ই হাইওয়েতে ডাকাতির সমাধান চান। 100 বার। তাহলে চলুন। জিপে উঠে ওরা রওনা দিল। রাস্তায় আলো জ্বলে উঠতেই ওরা গোরক্ষনাথের বাড়িতে পৌঁছে গেল। অবনীবাবু জিজ্ঞেস করলেন, এখানে কি ব্যাপার? আসামি এখানে আছে নাকি? আগে বলবেন তো, ফোর্স নিয়ে আসতাম। না না, আসামি নেই। অর্জুন জিপ থেকে নেমে ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে চেঁচাতে লাগলো, গোরক্ষনাথ বাবু, ও গোরক্ষনাথ বাবু! গোরক্ষনাথ বাবু বাড়িতে ছিলেন না। অবনীবাবুকে অর্জুন গল্পটা শোনানো শেষ করা মাত্রই গোরক্ষনাথ এসে গেল। অর্জুনদের দেখে দুটো হাত মাথার ওপর তুলল। অর্জুন বলল, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আমাকে? কোথায়? সন্দীপ ডায়েরি করেছে তার বেড়াল চুরি গিয়েছে। তুমি অর্জুনকে বলেছো, সে নিজে এসে তোমাকে দিয়ে গেছে। বেড়ালটাকে তোমার হেফাজতে পাওয়া গেলে আমার উচিত তোমাকে অ্যারেস্ট করা। তারপর তুমি প্রমাণ করো সন্দীপ মিথ্যে বলেছে। আপনি বিশ্বাস করুন অবনীবাবু। সেটা করবো তুমি যদি বেড়ালটাকে নিয়ে আমাদের গাড়িতে ওঠো। থানায় নিয়ে যাবেন? না, থানায় নয়। তিস্তা ব্রিজ পেরিয়ে বাঁকের মুখে গাড়ি দাঁড় করালেন অবনীবাবু। এখন চারপাশে ঘন অন্ধকার। জিপের পেছনে বেড়ালটাকে কোলে নিয়ে গোরক্ষনাথ চুপচাপ বসে আছে। অর্জুন দেখল অন্ধকারে ওটার চোখ জ্বলছে। অবনীবাবু জিজ্ঞেস করলেন, এই জায়গাটা চলবে? ঠিক আছে। আপনি এক কাজ করুন, গাড়িটাকে ওই জঙ্গলের আড়ালে নিয়ে যান। ওরা নেমে দাঁড়াতে ড্রাইভার নির্দেশ পালন করল। অর্জুন জিজ্ঞেস করল, এটাকে কোলে নিলে কামড়াবে? বোধ হয়। কাল থেকে ভাব করেছি বলে আমাকে কিছু বলছে না। অবনীবাবু, আপনি রাস্তার ওপাশের গাছের আড়ালে চলে যান। আর গোরক্ষনাথ, আপনি আমার সঙ্গে আসুন। গোরক্ষনাথকে নিয়ে রাস্তার উল্টো দিকে চলে যেতেই হুশহাস গাড়ি বেরিয়ে গেল। অর্জুন গোরক্ষনাথকে বলল, বেড়ালটার গলার কাপড়ের বেল্টের সঙ্গে একটা দড়ি বেঁধে ফেলুন তো। দড়ি? দড়ি কোথায় পাবো? আপনার ঝোলায় দড়ি থাকা উচিত। ঝোলা খুঁজে হাত কতক লম্বা দড়ি বের করে বেড়ালটার গলায় আটকানো কাপড়ের বেল্টের সঙ্গে ওটা বেঁধে মাটিতে নামিয়ে গোরক্ষনাথ উঠে দাঁড়াতেই দড়ির প্রান্ত অর্জুন নিয়ে নিল। কি করবেন বাবু? ওপারে যান। ওখানে থানার বড়বাবুর পাশে এমন ভাবে গিয়ে দাঁড়াবেন যাতে কোনো গাড়ি থেকে আপনাকে না দেখা যায়। গোরক্ষনাথ আদেশ পালন করলে অবনীবাবুর চিৎকার ভেসে এলো, ওকে। ঠিক তখন একটা অ্যাম্বাসেডর গাড়ি বার্নিশের দিক থেকে ছুটে আসছিল। হেডলাইট দেখা যাচ্ছে। গাড়িটাকে দেখা মাত্র বেড়ালটা রাস্তার ওপাশে যাওয়ার জন্য এগোতেই দড়িতে টান পড়ল। অর্জুন দড়ি ছেড়ে দিতে ওটা তীরের মতো রাস্তার মাঝখানে চলে গেল। সঙ্গে সঙ্গে প্রচন্ড জোরে ব্রেক কষে গাড়িটা দাঁড়িয়ে গেল। বেড়ালটা ক্রুদ্ধ চোখে একবার তাকিয়ে রাস্তার ওপাশে গিয়ে গোরক্ষনাথের সামনে দাঁড়িয়ে ফ্যাঁচ করে শব্দ করল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে গাড়িটা চলে যেতেই ওরা আড়াল থেকে বেরিয়ে এলো। অবনীবাবু বললেন, থ্যাংক ইউ অর্জুন। থানায় বসে যখন কথা হচ্ছিল তখন রাত 8টা। একটু আগে যে ঘটনা ঘটে গেল তাতে সবচেয়ে অবাক হয়েছে গোরক্ষনাথ। বাইরের ঘরে সে বেড়ালটাকে কোলে নিয়ে বসে রয়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে অবনীবাবু বললেন, এখন কথা হচ্ছে বেড়ালটাকে এমন ভাবে ট্রেন কি করে করা হলো? ওটা তো এক ছুটে রাস্তা পার হয়নি, মাঝখানে দাঁড়িয়ে রাগী চোখে গাড়িটাকে দেখছিল। অর্থাৎ
ড্রাইভার যদি ছুটন্ত বেড়ালকে ভালোভাবে দেখতে না পায়, দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখবেই। সন্দীপের পক্ষে কি এই ট্রেনিং দেওয়া সম্ভব? আমার তো মনে হয় না। কিন্তু ওটা তো ট্রেনিং পেয়েছে। ঠিকই। এখন আমার পক্ষে সন্দীপকে অ্যারেস্ট করতে অসুবিধে নেই, কি বলো? ওর বাড়িতে না গিয়ে ওকেই থানায় আসতে বলি? না, সেটা বোধহয় ঠিক হবে না। কারণ সন্দীপ যদি বলে তার যে বেড়ালটা হারিয়েছে সেটা এটা নয়, তাহলে আপনি কি করবেন? ও যদি বলে গোরক্ষনাথকে কোনোদিন দেখেনি, তাহলে? ঠিক ঠিক ঠিক, বুঝতে পেরেছি। বেড়ালটাকে নিয়ে ওর বাড়ির সামনে গেলেই সমস্যাটার সমাধান হয়ে যাওয়া উচিত, কিন্তু তা তো হলো। এই মামলায় বেড়ালটা একটা বড় ভূমিকা নিচ্ছে। যতদিন বিচারক ওকে না দেখছেন ততদিন ওর দেখাশুনো কে করবে? মানে থানায় তো রাখা সম্ভব নয়। যদি পালায় তাহলে তো মুশকিল আছে। এখন যার কাছে আছে তার কাছেই রাখুন, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ও, আর একটা কথা, আর একটা ব্যাপারে আপনার সাহায্য চাই। আমার খুব ঘনিষ্ঠ পরিচিত 2 ভদ্রলোক এসেছেন আমেরিকা থেকে। জানি, ওদের সার্কিট হাউসে রেখেছেন। হ্যাঁ, ওরা আজ রাত্রে একটু হুতুমপুরে যেতে চান। আপনার এলাকার মধ্যে পড়ে না, বার্নিশ পেরিয়ে খুব ভেতরে প্রায় একটা গন্ড গ্রাম। এত রাত্রে সেখানে কেন যাবেন ওরা? ভূত দেখতে। কি দেখতে? পাগল নাকি? ওদের একজনের অভিযান করাটাই নেশা, অন্যজন ভূত প্রেত ড্রাকুলা নিয়ে গবেষণা করে চলেছেন। কিছুই হবে না, তবু হুতুমপুর যে থানার আওতায় পড়ে তাদের যদি একটু জানিয়ে রাখা যায়। সাহেবরা যদি এসব নিয়ে মেতে থাকে তাহলে দেশের অশিক্ষিত মানুষদের দোষ দিয়ে কি হবে? হুতুমপুর বললেন, তাই তো? অর্জুন মাথা নাড়তে তিনি একটা কাগজে কিছু লিখে রাখলেন। গোরক্ষনাথ এসে দাঁড়িয়েছিল দরজায়, তার কোলে বেড়ালটা। অবনীবাবু বললেন, বুঝতেই পারছো, তোমার কোলে যিনি আছেন তিনি একটি চিজ। ড্রাইভারদের মনে ভয় ঢুকিয়ে গাড়ি থামাতে বাধ্য করতেন। ডাকাতদের সঙ্গে ওকেও তো জেলে পুড়তে হবে। না বাবু, এ অবলা জীব, একে যেমন শেখানো হয়েছে করেছে। হ্যাঁ, সে কথা ঠিক। তুমি এই বেড়ালটার দায়িত্ব নিতে পারবে? মনে রেখো, যদি এটা পালিয়ে বা মরে যায় তাহলে কিন্তু তুমি দায়ী থাকবে। আপনি কোনো চিন্তা করেন না বাবু। কিন্তু ওই প্রেতাত্মারা যদি ওর ঘাড় মটকায়? পারবে না বাবু, শকুন আর কাক ওকে আগলে রাখবে। বললেন যখন তখন বলি, তেনাদের সবচেয়ে বেশি রাগ শকুনের উপর, তারপর কানা কাক। ওই দুটোকে তেনারা আগে মারতে চাইবেন, কিন্তু এই 3 জন একসঙ্গে থাকলে কিছুতেই পেরে উঠবে না। আপনি নিশ্চিন্তে থাকুন একদম। ঠিক আছে, আমার সঙ্গে এক জায়গায় চলো। ফিরে এসে খাতায় সই করে ওটাকে বাড়িতে নিয়ে যাবে। একটু বাইরে গিয়ে বসো। গোরক্ষনাথ চলে গেলে অবনীবাবু জিজ্ঞেস করলেন, আমি এক্ষুনি সন্দীপের বাড়িতে যাব। বেড়ালটাকে বাড়ির গেটের সামনে ছেড়ে দিলে ওটা নিশ্চয়ই ভেতরে ঢুকবে। ব্যাস, আমার কাজ সহজ হয়ে যাবে। আপনি যাবেন? অর্জুন উঠে দাঁড়ালো। আমার মনে হয় আপনার এই অভিযানে আমার থাকা ঠিক নয়। আপনি সন্দীপের 3 বন্ধুর হদিশ নেবেন। আমার মনে হয় ডাকাতির টাকা সন্দীপ তার নিজের বাড়িতে রাখেনি, ওটা ওর বন্ধুদের বাড়িতে পেয়ে যাবেন। আমি পরে ফোন করে জেনে নেব। অর্জুন বেরিয়ে এসে মাকে ফোন করে জানতে পারল মেজর আর গোরান ওর বাড়িতে গেছেন। মা ওকে বাড়ি আসতে বললেন। অর্জুন বাড়ির দিকে রওনা হল। মেজর এবং গোরান সাহেব তার বাড়িতে। হঠাৎ ওরা কেউ বলেননি যে যাবেন। দরজা খোলাই ছিল। অর্জুন ঘরে ঢুকে জিজ্ঞেস করল, আপনারা আসবেন বলেননি তো? আরে ওই টিফিন ক্যারিয়ার কি সার্কিট হাউসে পড়ে থাকবে? বাড়িতে তো কেউ 10টা ওই জিনিস রাখে না। যদি প্রয়োজন হয় তাহলে তোমার মা কি করবেন? গোরান সাহেব এবার কথা বললেন, আজকে যদি তেমন কিছু না ঘটে তাহলে আমার মনে হয় কালই রওনা হওয়া ভালো। ঠিক। অর্জুন, এখান থেকে হাসিমারায় যেতে কতক্ষণ লাগবে? রাস্তা ভালো নয়, অন্তত 2.5-3 ঘন্টা ধরে নিতে পারেন। বাহ, তাহলে আমরা বেলা 12টা নাগাদ রওনা হতে পারি। কালকে ওখানে গিয়ে কোনো হোটেল বা গেস্ট হাউসে নিশ্চয়ই ওঠা যাবে। অবশ্য না পাওয়া গেলেও ক্ষতি নেই, আমাদের সঙ্গে টেন্ট আছে। আশা করি টেন্টে থাকতে তোমার অসুবিধা হবে না। আমার? হ্যাঁ, মেজর বলেছেন তোমাকে সঙ্গে নিয়ে যাবেন। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে মায়ের হাতের পায়েস খেয়ে ওরা বেরিয়ে এলো। গাড়িতে উঠল। অর্জুন ড্রাইভারের পাশে বসেছিল।
হাইওয়ে দিয়ে গাড়ি তিস্তা ব্রিজে উঠল। দুপাশে ঘন অন্ধকার, শুধু ব্রিজের আলোগুলো জ্বলছে। ড্রাইভার বলল, এত রাত্রে আপনারা যেতে চাইলেন, আমি টাকার লোভে না বললাম, কিন্তু খুব ডাকাতি হচ্ছে স্যার। একটা বিড়াল এসে রাস্তা কাটে, গাড়ি দাঁড়িয়ে যায়। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ডাকাতি করছিল তারা একটু আগে ধরা পড়েছে। রেসকোর্স পাড়ার সন্দীপকে চেনো? হাই পাপ, অত বড় লোকের ছেলে ডাকাতি করে? তুমি ওকে চেনো? চিনবো না? আমাদের পাড়ার কাবুল ওর জিগড়ি দোস্ত। কাবুলটা খুব ভালো বাইক চালাতো। 2 বছর আগে অ্যাক্সিডেন্টে ওর পা দুটো উড়ে যায়। ওর কাছেই যায় সন্দীপ। ছেলেবেলার বন্ধু বলেই এখনো টান আছে। কোন পাড়া? আদর পাড়া। আমি তো ভাবতেই পারছি না। ড্রাইভার আর কোনো কথা বলল না। বার্নিশের মোড়ে এসে দুটো পান বিড়ির দোকান খোলা পেল ওরা। হুতুমপুরের কথা জিজ্ঞেস করতেই রাস্তার হদিশ পাওয়া গেল। বাইপাস ধরে আরেকটু এগিয়ে গেলে ডান দিকে মাটির পথ ধরে 2 ক্রোশ যেতে হবে। মাটির রাস্তাটা চোখে পড়তেই গাড়িটাকে ডান দিকে ঘোরাতে বলল অর্জুন। নির্জন রাস্তার একপাশে একটা জিপ দাঁড়িয়ে আছে। গাড়ি দেখে জিপ থেকে নেমে এলেন 2জন পুলিশের পোশাক পরা মানুষ। হাত নেড়ে থামতে বললেন। ড্রাইভার গাড়ি থামালে একজন সাব ইন্সপেক্টর এগিয়ে এলেন পাশে। অর্জুন তাকে বলল, নমস্কার, আমি অর্জুন। নমস্কার স্যার, এসপি সাহেবের কাছ থেকে ফোন এসেছে। আপনারা আমাদের গাড়িটাকে ফলো করুন। এসপি সাহেব বলেছেন আপনাদের সঙ্গে থাকতে। আরে না না, আমরা ওখানে যাচ্ছি এই কথাটাই শুধু জানাতে বলেছিলাম লোকাল থানাকে। এসকর্ট চাইনি। কিন্তু রাত বিরেতে আপনাদের ডাকাত বলে ভুল করে গ্রামের লোক যদি হামলা করে? কিছুক্ষণ কথাবার্তার পর ঠিক হলো পুলিশের গাড়ি যাবে না, কিন্তু সাব ইন্সপেক্টর অর্জুনদের সাথে যাবেন। অফিসার গাড়িতে উঠলেন। উঠে মেজরদের দিকে তাকিয়ে অন্ধকারেই নমস্কার করলেন। নমস্কার স্যার, আমার নাম উত্তম কুমার চট্টোপাধ্যায়। সর্বনাশ। আর বলবেন না, মা আমার সর্বনাশ করে গেছেন। তা উত্তম কুমার বাবু, তেঁতুল বন কতখানি জায়গা নিয়ে বলুন তো? প্রায় সিকিমাই। ভয়ঙ্কর জায়গা স্যার, দিনের বেলায় গা ছমছম করে। এই ভাই, গাড়িটা থামাও তো। আপনারা কিছু শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছিল দূরে কোথাও কোনো প্রাণী যেন আর্তনাদ করছে। স্যার, আমার কথা শুনুন। দূর থেকে হয়তো জায়গাটাকে দেখে ইন্টারেস্টিং মনে হতে পারে, কিন্তু আমি পুলিশ অফিসার হিসেবে যেখানে যেতে সাহস পাচ্ছি না, সেখানে আপনারা কেন ঝুঁকি নিচ্ছেন? ঠিক আছে, আপনি হুতুমপুরে চলুন, সেখানেই থেকে যাবেন। আমরা তেঁতুল তলা থেকে ঘুরে আসছি। গাড়ি চলতে শুরু করলো, তবে গাড়িটা যত এগোচ্ছিল ততই শব্দটা বাড়ছিল। অন্ধকার হলেও দূরের আকাশের একটা দিক যে কালো হয়ে আছে তা বোঝা যাচ্ছিল। সোজা গেলে কমিউনিটির মধ্যে হুতুমপুর গ্রাম। দেখুন, একটা বলা জ্বলছে না, সবাই এখন ঘুমিয়ে আছে। আর বাঁ দিকে এগোলেই তেঁতুল বন। কাঁদছে কে? স্পিরিট স্যার, ভিলেজ পিপল টোল্ড মি। আপনি দেখেছেন? না স্যার, আমি দেখতেও চাই না। দেখুন দেখুন দেখুন, কান্নাটা এখন স্পষ্ট শোনা যাচ্ছে। মেজরের নির্দেশে তেঁতুল বনের দিকে গাড়ি ঘুরল। মিনিট 5 যাওয়ার পর দেখা গেল সামনে কোনো রাস্তা নেই। মেজর, গোরান সাহেব আর অর্জুন নেমে পড়ল। চলুন, আমিও যাই। সঙ্গে না গেলে তো পরে কৈফিয়ত দিতে দিতে প্রাণ বেরিয়ে যাবেই। তাহলে সেটা আগেই যাক। মেজর এবং গোরান সাহেব তৈরি হয়ে এসেছেন। ব্যাগ থেকে লম্বা এবং শক্তিশালী টর্চ বের করে ওরা এগোলেন। এবড়ো খেবড়ো জমি ডিঙিয়ে শেষ পর্যন্ত ওরা জঙ্গলের ধারে পৌঁছে গেলেন। সামনে লম্বা লম্বা তেঁতুল গাছ গায়ে গা লাগিয়ে রয়েছে। গাছগুলোর নিচে লম্বা লম্বা ঘাস আর লতা পাতার জঙ্গল। ওরা জঙ্গলের কাছে আসা মাত্র ওই কান্না থেমে গিয়েছিল। কিছুক্ষণ বিরতি দিয়ে হঠাৎ সেই কান্না যেন জঙ্গলময় ছড়িয়ে পড়ল। এই জঙ্গলে শকুন ছাড়া অন্য কোনো পাখি থাকে বলে মনে হয় না। এগুলো শকুনের বাচ্চার চিৎকার। পাশ দিয়ে হাঁটা যাক, পথ একটা না একটা থাকবেই। চলুন। প্রথমে গোরান সাহেব হাঁটছিলেন। তার টর্চের লম্বা লম্বা আলো জঙ্গলের শরীরে পথ খুঁজছিল। ওর পেছনে মেজর। উত্তম কুমার দ্রুত অর্জুনের সামনে চলে এলেন। নিচু গলায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, এরা এই জঙ্গলে কি খুঁজছেন? প্রেতাত্মা। ড্রেকুলা হলে খুব ভালো হয়।
সর্বনাশ! জানেন, বছর খানেক আগে দুটো দাগি আসামি এই জঙ্গলে এসে লুকিয়েছিল। 3 দিন বাদে খুব শকুন উঠছে দেখে গ্রামের লোক আমাদের খবর দেয়। দিন দুপুরে 2 জন ওঝাকে সঙ্গে নিয়ে 10 জনের ফোর্স এসে পচা ডেড বডি উদ্ধার করে। তার অর্ধেকটাই শকুনের পেটে চলে গিয়েছিল বলে পোস্টমর্টম করতে পাঠানো যায়নি। লোকে বলে ওই দুটো দাগির আত্মাই নাকি এখানে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে। ওরা দেখল গোরান সাহেব দাঁড়িয়ে আলোর ইশারা করছেন। তার সামনে একটা পায়ে চলা পথ। ওরা সেই পথে ঢুকলেন। পথটা হাঁটার পক্ষে মোটেই আরামের নয়। তেঁতুল গাছের যেসব ডাল নিচে নেমে এসেছে তার ছোঁয়া লাগা মাত্র কাঁটা ফুটছিল। বাইরে থেকে যতটা ঘন দেখাচ্ছিল, খানিকটা ভেতরে আসার পর তেমনটা মনে হলো না। মানুষের অস্তিত্ব টের পেয়েই বোধহয় শকুনের বাচ্চাগুলো তাদের কান্না থামিয়েছে। অর্জুন মেজরের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কোন দিকে যাবেন? ওই জায়গাটা বেশ পরিষ্কার, চলো ওখানে গিয়ে আমরা অপেক্ষা করি। শকুনের বাচ্চাগুলো যখন আমাদের কথা টের পেয়ে গেছে, তখন তারা কেউ থাকলে জানতেই পারবেন। বলতে বলতে তিনি শক্ত হয়ে গেলেন। তার চোখ ঘুরতে লাগলো। অর্জুন অবাক হয়ে ওর দৃষ্টি অনুসরণ করে মুখ ফেরাতে দেখতে পেল অন্ধকারে একটা কিছু নড়ছে। মেজারও সেটা বুঝতে পেরে টর্চ জ্বালতেই সাপটাকে দেখা গেল। অন্তত 5 হাত লম্বা, মোটা, কালো হলুদ রঙের সাপটা মাটি থেকে সোজা হয়ে ফনা তুলে দাঁড়াবার সময় চকিতে ঘটনাটা ঘটে গেল। ওরকম বিদ্যুতের মতো বৃদ্ধ কোরআন সাহেব যে ছুটে গিয়ে ওর গলা টিপে ধরতে পারেন, তা না দেখলে বিশ্বাস করা যেত না। বাঁ হাতে টর্চ আর ডান হাতে ভারী সাপটাকে তুলে মাটিতে আছাড় মারছিলেন কোরআন সাহেব। তারপর টর্চ এগিয়ে দিলেন অর্জুনের দিকে। অর্জুন সেটাকে ঘুরিয়ে ওর ওপর আলো ফেলতেই বাঁ হাতে একটা ছুরি বের করলেন ব্যাগ থেকে। ডান হাতের মুঠোয় ধরা সাপটার মাথার নিচে ছুরি চালাতেই শরীরটা 2 টুকরো হয়ে গেল। শরীরটা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। একটা চওড়া ঘাস ছিঁড়ে নিয়ে মাথাটাকে ভালো করে মুড়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন গোরান সাহেব। অর্জুন গোরান সাহেবের উপর থেকে টর্চের আলো সরায়নি। ওর মুখে যে বিকৃতি এসেছিল, ঠোঁটে যে বিভৎস হাসিটা ফুটেছিল, তা একটু একটু করে স্বাভাবিক হয়ে যেতে সে আলো নেভালো। গোরান সাহেব মেজরের পাশে এসে দাঁড়ালেন। আমার মনে হয় এবার ফিরে গেলেই ভালো হবে। এখানে থাকা মানে সময় নষ্ট করা। হঠাৎ যেখানে সাপ থাকে সেখানে ড্রাকুলা থাকতে পারে না। গোরান, তোমাকে অনেকবার বলেছি, এদেশের কেউ ড্রাকুলার নাম বইয়ের বাইরে শোনেনি। সাপের সঙ্গে প্রেতাত্মার কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সাপ আছে বলে তারা এই বন থেকে চলে যাবে কেন? দুটো সমান শক্তিশালী শত্রু সাধারণত এক জায়গায় থাকে না। তর্কটা থেমে গেল, কারণ দূরে গাড়ির ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। ওরা নেমে আসার পরে ড্রাইভার গাড়িতেই থেকে গিয়েছিল। ভয় পেয়ে সে গাড়ি নিয়ে এখান থেকে চলে যাচ্ছে না তো? উত্তম কুমার কান পেতে শুনে বললেন, স্যার, এটা আপনাদের গাড়ির আওয়াজ নয়, এটা একটা ম্যাটাডোরের আওয়াজ। এত রাত্রে হুতুমপুরে ম্যাটাডোর এলো কেন? আওয়াজটা ওদের বাঁ দিকের কোথাও থেমে গেল। অর্জুন মনে করার চেষ্টা করল। ওরা এখানে এসেছে ডান দিক থেকে, অর্থাৎ ওদের গাড়ি রয়েছে ডান দিকে। যদি কেউ এখন গাড়ি নিয়ে আসে, তাহলে সে আগের গাড়িটাকে দেখতে পায়নি। আলো নিভিয়ে ওরা 4 জন চুপচাপ দাঁড়িয়ে রইল। ক্রমশ জঙ্গলের শব্দগুলো জোরালো হতে লাগলো। এতক্ষণ আলো এবং কথাবার্তার কারণে এই শব্দগুলো যেন মিলিয়ে গিয়েছিল। একটু পরে রাতের জঙ্গলের শব্দমালা এত প্রবল হয়ে উঠল যে কোনটা পাখির ডাক আর কোনটা ডালপাতা নড়ার শব্দ তা অর্জুন আলাদা করতে পারছিল না। মনে হচ্ছিল এখন যে কোনো মুহূর্তে যে কোনো গাছ থেকেই কেউ একজন নেমে আসবে। যে নামবে সে প্রেতাত্মা ছাড়া অন্য কিছু হলে মানানসই হবে না। হঠাৎ অন্য রকমের শব্দ কানে এলো। কিছু যেন পড়ে গেল, পরপর 2টো, এবং তখনই জঙ্গলের শব্দ আচমকা থেমে গেল। একটু পরে গাড়ির আওয়াজ উঠল। সেটা যে দূরে চলে যাচ্ছে তা বুঝতে পেরে অর্জুন বলল,
ওদিকটায় চলুন, শব্দটা কেন হলো দেখতে হবে। গোরান সাহেবই উদ্যোগী হলেন। বেশ ঘণ্টাখানেক ঘোরাঘুরির পর গোরান সাহেব চিৎকার করে উঠলেন, মেজর অর্জুন! ওরা কোনো রকমে তার কাছে পৌঁছে চমকে উঠল। দুটো পূর্ণ বয়সের মানুষের শরীর চিত হয়ে পড়ে আছে মাটিতে। দুজনের ঊর্ধ্বাঙ্গে কিছু নেই। মেজর বসে পড়লেন পাশে, পরীক্ষা করে বললেন, ডেড। দেখুন তো কোথাও কোনো ক্ষতচিহ্ন আছে কিনা। এটা মার্ডার কেস। গাড়ির আওয়াজ, তারপর কিছু ফেলার শব্দ। যারা ওদের খুন করেছে তারা ডেড বডি দুটোকে এখানে ফেলে গেল, কারণ ওরা জানে এখানে পাওয়া গেলে লোকে বিশ্বাস করবে ভূতে মেরেছে, আর যখন পাবে তখন শকুন অর্ধেক খেয়ে ফেলবে। উত্তম কুমার দ্রুত গিয়ে মানুষ দুটোর শরীর টর্চের আলোয় পরীক্ষা করতে আরম্ভ করলেন। তারপর দুজনেরই ডান হাতের কবজির ওপরে সামান্য ক্ষতচিহ্ন আবিষ্কার করলেন। গোরান সাহেব বললেন, এই দুজনের শরীরে এক ফোঁটা রক্ত নেই। হোয়াট? তার মানে? মনে হয় সমস্ত রক্ত শরীর থেকে বের করে নেওয়া হয়েছে। কেন জানি না, তবে পোস্টমর্টম করলে আপনারা জানতে পারবেন। উত্তম কুমার উঠে দাঁড়ালেন। ঠিক হলো, উত্তমবাবু অর্জুনদের গাড়ি নিয়ে ফিরে গিয়ে পুলিশের জিপ আর সেপাইদের নিয়ে আসবে। অর্জুন ওর সাথে যাবে। এখানে মেজর আর গোরান সাহেব অপেক্ষা করবেন। গাড়িতে উঠে অর্জুন জিজ্ঞেস করল, আমরা যে পথ দিয়ে এখানে এসেছি সেই পথ ছাড়া হুতুমপুরে পৌঁছবার অন্য কোনো পথ আছে? হ্যাঁ, ধূপগুড়ি দিয়ে একটা পথ আছে। তাহলে ওই পথ দিয়ে গাড়ি নিয়ে এলে আপনার জিপের লোকজন দেখতে পাবে না, তাই তো? হ্যাঁ। আপনার সঙ্গে ওয়্যারলেস বা ওয়াকিটকি নেই? না। অর্জুন বুঝল যে গাড়িটা মৃতদেহ ফেলে গেছে তাকে ধরবার কোনো সুযোগ নেই। শরীর থেকে রক্ত বের করে নিয়ে যাদের মেরে ফেলা হয়েছে তাদের অপরাধ কি? সেই রক্ত নিয়ে কি করছে ওরা? চোখের সামনে যদি ঘটনাটা ঘটত তাহলে গ্রামের লোক বিশ্বাস করত কোনো প্রেতাত্মা এই লোক দুটোর রক্ত চুষে নিয়েছে। এইভাবেই বোধহয় ড্র্যাকুলার জন্ম হয়েছিল। পুলিশের জিপে মৃতদেহ তুলে দিয়ে অর্জুন, মেজর আর গোরান সাহেব যখন শহরে পৌঁছল তখন আলো ফুটেছে। অর্জুন থানায় নেমে পড়ল। কিন্তু একি, এই ভোরে অবনীবাবু চিন্তিত মুখে থানার সামনে দাঁড়িয়ে আছেন। অবনীবাবু অর্জুনকে দেখে অবাক হয়ে তাকালেন। আরে এখন এই সময়? প্রশ্নটা তো আমারই করার কথা। আপনি তো জানেন আমরা ভূত দেখতে গিয়েছিলাম, সারা রাত ধরে সেটা দেখে এলাম। আপনি মনে হচ্ছে রাত্রে ঘুমননি। আমার কথা বলছি, আগে বলুন তো, সত্যি সেসব দেখলেন নাকি? দুটো ডেড বডি দেখেছি। সমস্ত শরীরে এক ফোঁটাও রক্ত নেই। কেউ মেরে রক্ত চুষে নিয়ে মাঝরাত্রে জঙ্গলে ফেলে দিয়ে গেল। কিন্তু আপনি জেগে আছেন কেন? চলুন, রাস্তার ওপারে চায়ের দোকানটা খুলছে, চা খেতে খেতে কথা বলি। অবনীবাবু এগোলেন। অর্জুন নেমে আসার পর মেজরদের গাড়ি আর দাঁড়ায়নি। এখনো রাস্তা শুনশান। জলপাইগুড়ির ঘুম ভাঙতে একটু দেরি। রিক্সাগুলো পথে নামেনি। চায়ের দোকানদার থানার বড়বাবুকে দেখে তৎপর হল। অবনীবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, কাল মাঝরাত পর্যন্ত সন্দীপ এবং ওর বন্ধুদের বাড়িতে তল্লাশি চালিয়েছি, কিন্তু কোনো প্রমাণ পাইনি। এসপি সাহেবের অনুমতি নিয়েছিলাম। কিছু না পাওয়ার পর ভদ্রলোক আমাকে এমন ভাষায় তিরস্কার করলেন যে লজ্জায় মরে যাচ্ছে। সন্দেহ হওয়ায় আমরা যে কোনো বাড়িতে তল্লাশি করতে পারি, কিন্তু আপনি কি খুঁজতে গিয়েছিলেন? এতদিন ধরে যেসব টাকা ওরা লুট করছিল তা নিশ্চয়ই ওদের হেফাজতে পাওয়া যাবে বলে ভেবেছিলাম। অল্প বয়সী ছেলেরা অত টাকা কোত্থেকে পেল এই কৈফিয়ত দিতে পারতো না। থানায় এনে চাপ দিলে ভেঙে পড়তো। কিন্তু হিসেব তো কিছু মিলল না। ওরা কিছু বলেছে? আজ ওরা কোর্টে যেতে পারে। হয়তো এর জন্য খুব বাজে জায়গায় ট্রান্সফার করে দেবে উপরওয়ালা। কি আর করা যাবে? আমার মনে হচ্ছে একটা রাস্তা আছে। অবশ্য একটা ঝুঁকি থেকে যাচ্ছে, কিন্তু সেটা না নিয়ে এখন কোনো উপায় নেই। আপনার থানায় এখন কজন সেপাই আছে? কেন বলুন তো? একটু আদর পাড়ায় শুনুন। চা শেষ করে থানার দিকে যেতে যেতে অর্জুন অবনীবাবুকে ব্যাপারটা বলতে লাগলো। দুজন লাঠিধারী সেপাই পেছনে বসেছিল। অবনীবাবু জিপ চালাচ্ছিলেন, পাশে অর্জুন। জিপটা চলে এলো আদর পাড়ায়। এখন দু একজন রাস্তায়।
এই ভোরে পুলিশের জিপ দেখে তারা অবাক হয়ে তাকালো। অর্জুন এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে কায়দা করে একজনের কাছ থেকে কাবুলের ঠিকানা জেনে নিল। কাবুলের বাড়ি থেকে একটু দূরে গাড়িটা পার্ক করে হেঁটে কাবুলের বাড়ির দরজার সামনে এলো ওরা। বেল বাজালেন অবনীবাবু। দ্বিতীয়বারের পর একটি কাজের লোক দরজা খুলল, জানালো কাবুল দোতলায় আছে। কাবুলের বাবাও ছিলেন, উনি অর্জুনদের দোতলায় নিয়ে এলেন। ঘরের দরজা খোলা, পর্দা ঝুলছে। অবনীবাবু পর্দা ঠেলে ভেতরে ঢুকলেন। বছর 22-এর এক যুবক হুইল চেয়ারে বসে আছে, সামনে খোলা জানালা। ভোরের রোদ পড়ছে ঘরে। কাবুল অবাক হয়ে তাকালো। কি চাই? তোমার নাম তো কাবুল, আমি থানা থেকে আসছি। কাবুল অবনীবাবুকে দেখল, তারপর অর্জুনের দিকে তাকালো। হঠাৎ তার মুখের চেহারা বদলালো। বলল, আপনি তো অর্জুন। অর্জুন কোনো কথা বলল না। তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। তোমার কোন কোন বন্ধুর সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে? সবার সঙ্গেই আছে, ওরা আসে, ফোন করে। তুমি এখন খুব বই পড়ো? ওর বাবা জবাবটা দিলেন, চিরদিনই পড়ে। ফার্স্ট ডিভিশন ওর বাঁধা ছিল, তারপর ওই মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে আমেরিকায় একটা অপারেশন করে মূল হাড়ের সঙ্গে এমন ভাবে জুড়ে দেয় যে কোনো পার্থক্য বোঝা যায় না। কিন্তু আমার পক্ষে তো ওখানে নিয়ে গিয়ে এই চিকিৎসা করানো সম্ভব নয়, প্রচুর খরচ। কাবুলের মুখ শক্ত হয়ে গেল। বাবা, আমি কি তোমাকে খরচটা করতে বলেছি? না, বলিসনি, কিন্তু সেই আশায় তো আছিস। সেটা আমি বুঝে নেব। সন্দীপ তো তোমার বেস্ট ফ্রেন্ড। কেন? ও তোমার কাছে শেষ কবে এসেছিল? পরশু সন্ধ্যের পর। ওকে খুব ভালোবাসি। অবনীবাবু অর্জুনের দিকে তাকালেন, তারপর কয়েক পা এগিয়ে গিয়ে কাবুলের পাশে দাঁড়ালেন। তোমার বন্ধুরা কি তোমাকে সাহায্য করবে বলেছে? নিশ্চয়ই, ওরা আমার জেনুইন বন্ধু। খুব ভালো কথা। ওদের তুমি নিশ্চয়ই প্রশ্ন করেছো কিভাবে ওরা টাকা রোজগার করছে এবং অত টাকা ওরা কোথা থেকে পাচ্ছে। আমি জানতে চেয়েছিলাম, ওরা উত্তর দেয়নি। তোমার মনে কোনো সন্দেহ হয়নি? না, ওরা সবাই বড় লোক, ব্যবসা শুরু করেছে বলেছে। এসব কথা আপনারা কি করে জানলেন? জানার তো কথা নয়। কেন? ওরা কাউকে বলতে নিষেধ করেছিল। কিন্তু কাবুল, টাকাটা যদি সৎ পথে ওরা উপার্জন করে এবং তোমার উপকারের জন্য খরচ করে, তাহলে খবরটা চেপে যাবে কেন? আমি জানি না। টাকাগুলো কোথায়? আমার কাছেই আছে। তুমি বললে কেন ওরা গোপন করেছে তা জানো না। আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু তোমার উচিত কারণটা জানা। বেশ, জিজ্ঞেস করব। এ ঘরে ফোন আছে? হ্যাঁ। হাত দিয়ে হুইল চেয়ার ঘুরিয়ে শেলফ থেকে কর্ডলেস রিসিভার টেনে বের করলো। অর্জুন চটপট এগিয়ে গেল। টেলিফোনে বেশি কথা বলার দরকার নেই, শুধু বলবে ও যেন এখনই এখানে আসে, কথা আছে জরুরি, ব্যাস। সন্দীপকে ফোন করছো তো? হ্যাঁ। কাবুল ডায়াল করে সন্দীপকে আসতে বলল। অবনীবাবু পাশের দরজাটা দেখিয়ে জিজ্ঞেস করলেন, এ ঘরে কে থাকে? কেউ না, খালি। এসব কথা আমি জানিই না। কাবুল, তুই তো কখনো আমাকে বলিসনি যে তোর বন্ধুরা তোকে টাকা দিয়ে যাচ্ছে। কত টাকা দিয়েছে? একটু ভাবলো কাবুল, তারপর শেলফ থেকে একটা ডায়েরি বের করে পাতা উল্টালো। 3,70,000। হ্যাঁ, এত টাকা? এই ঘরে তুই এত টাকা রেখেছিস জানতে পারলে যে কোনো দিন ডাকাতি হয়ে যাবে। কেউ জানতো না, তোমরা না বললে কেউ জানবেও না। সন্দীপ বলল, আর 2,30,000 টাকা জমলেই আমি আমেরিকায় যেতে পারবো। মোট 6 লক্ষ টাকা লাগবে এই অপারেশনটা করাতে। চোখ বন্ধ করে বলছিল কাবুল, যেন স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে এমন আলো ওর মুখে। মিনিট 15 যেতে না যেতেই সন্দীপ পৌঁছে গেল, সঙ্গে আরেকটি ছেলে। অর্জুনরা তখন পাশের ঘরে বসে রয়েছে, মাঝখানে পর্দাটার আড়াল। কি ব্যাপার? কি হলো? বস। তাড়াতাড়ি বল। কাল রাত্রে পুলিশ খুব ঝামেলা করেছে, আজ উকিলের সঙ্গে কথা বলে কোর্টে যেতে হবে। যা বলা তাড়াতাড়ি বলতো। পুলিশ তোদের সঙ্গে ঝামেলা করেছে? হ্যাঁ, ও অবশ্য অন্য ব্যাপার। চটপট বল কাবুল। তোরা আমাকে যে টাকা দিয়েছিস তা কোথায় পেয়েছিস? হঠাৎ এ কথা? তোরা আমাকে বলেছিস কাউকে না বলতে। কেন? কেন আবার? সবাই জানলে নানান কথা বলবে, তাই। তাতে কি এসে যায়? তোরা আমার উপকার করছিস, এটা তো ভালো কথা।
আমি আর অপেক্ষা করতে পারছি না, এখনই আমেরিকায় যেতে চাই। দূর, এখনো অনেক টাকা জোগাড় করতে হবে, এখনই তোর কোথাও যাওয়া চলবে না। কেন? যা বলছি তা তোকে শুনতে হবে। তোদের কথা আমার ভালো লাগছে না। দেখ, টাকাটা আমাদের,